আমার যখন বয়স ৮, তখন থেকেই আমার নানা আমার সাথে খেয়ালিপনার ছলে বাজে আচরণ করার চেষ্টা করত। নানা যখন আমার সাথে এই রকম বাজে আচরণ করার চেষ্টা করত, তখন আমি নানার কাছ থেকে কোনো রকম ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যেতাম। আমার আপন নানা ভাই আমার সাথে এই রকম নোংরামি করার চেষ্টা করত বলে আমি সব সময় তার কাছ থেকে দূরে সরে থাকতাম। একদিন আমার বড় মামার বিয়েতে গিয়েছিলাম। আমরা সবাই নানা বাড়িতে তখন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এইভাবে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে, তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই, শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু রাত যখন গভীর হলো, তখন নানা আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অধরা ইসলাম আরোহী। আমার ডাক নাম আরোহী। বর্তমানে আমার বয়স 22। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল 8 থেকে 12। অর্থাৎ এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু আমার যখন বয়স 8 বছর, আর ঘটনাটি শেষ হয় যখন আমার বয়স 12 বছর হয়। বন্ধুরা, আমার যখন বয়স 8, তখন থেকেই আমার আপন নিজের নানা ভাই, অর্থাৎ আমার মায়ের আপন পিতা, আমার সাথে প্রায় নোংরা আচরণ করার চেষ্টা করত। আমি তখন বাচ্চা একটা মেয়ে ছিলাম, খুব ছোট্ট একটা মেয়ে ছিলাম। খুব একটা বেশি বুঝতাম না। আমি নানা বাড়িতে গেলে নানা ভাই আমাকে আদর করার ছলে আমার সাথে বাজে আচরণ করার চেষ্টা করত। আমি তেমন বেশি বুঝতাম না, তবে এইটুকু বুঝতাম, নানা ভাই আমার সাথে যে আচরণ করত, সেটা খুব বাজে, খুব খারাপ ছিল। নানা ভাই যে আমার সাথে এরকম করার চেষ্টা করত, আমি আমার মাকে একদিন বলেছিলাম। তখন মা আর নানু হেসে হেসে একেবারে কুটি কুটি হয়ে গেল, আর বলল, তোর নানা ভাই তোর সাথে এসব খেয়াল করে, তুই কি বুঝিস না? তুই ব্যাককল নাকি? মায়ের কাছে এসব বললেও কোনো কিছু হয় না, কারণ মা তার বাবাকে খুব সম্মান করে। আর বাবা এরকম কাজ করবে তা মা কোনোদিন কল্পনাও করে নাই। একদিন নানা ভাই আমাদের বাড়িতে আসলো বেড়াতে। নানু ভাই এসেই আমাকে খোঁজাখুঁজি শুরু করল। আমার আম্মুকে বলতে শুরু করল, মা জুই, আরোহী কোথায়? আরোহীকে তো দেখছি না। অনেক ভালোবাসি আরোহীকে, কারণ আমি তোদের বাড়িতে আসি শুধুমাত্র আরোহীর জন্য। মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলে। কই মা, ডাক দে তো একটু আরোহীকে, আমি একটু দেখি তাকে। তাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আমি গিয়েছিলাম অন্যের বাড়িতে খেলাধুলা করতে। সেখান থেকে মা আমাকে ডেকে নিয়ে আসলো। আমি আসতেই নানু ভাই আমাকে ধরে আদর করতে শুরু করল। কিন্তু এই আদরের মধ্যে কেমন জানি একটা অন্যরকম রহস্য লুকিয়ে ছিল।
মা তো বুঝতে পারি নাই। আমার সাথে নানা ভাই আদরের ছলে অন্য কিছু করার চেষ্টা করত। যাই হোক, আমি অনেক জোর করে নানা ভাইয়ের কাছ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তখন মায়ের সামনেই নানা ভাইকে বললাম, নানা ভাই, তুমি আমার সাথে এরকম করো কেন? আমার সাথে এরকম দুষ্টামি করো কেন? আমার এরকম ধরনের দুষ্টুমি ভালো লাগে না। আমার কাছ থেকে এরকম কথা শুনে মা আর নানা ভাই খুব হাসতে শুরু করল। তারপর মা আমাকে, নানা ভাইকে নিয়ে ঘরে গেল। নানা ভাই আমাদের সকলকে নিয়ে বসল। বসার পর আমার নানা ভাই আমার মাকে বলল, মা জুই, আমার জামাই বাবাজি কোথায়? তোদেরকে না জানিয়েই তো আমরা একটা কাজ করে ফেলেছি। তোরা মনে কিছু নিস না। তোর ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করে মা জুই, আমি কথা দিয়ে দিয়েছি মেয়ের বাবাকে। তোদের কি কিছু বলতে পারলাম না। তোরা মনে কিছু নিস না। আগামী শুক্রবারে তোর ভাইয়ের বিয়ে। তোরা সবাই বুধবারে চলে আসবি। আর জামাই বাবাজি আসলে জামাই বাবাজিকে আমার কথা বলবে। কেমন? নানা ভাইয়ের কথা শুনে আমার আম্মু বলল, ঠিক আছে বাবা, আমি তোমাদের জামাই আসলে বলবো নে। আর আমরা সবাই বুধবারে চলে আসব। তারপর আমাদের নানা ভাই আমাদের বাড়ি থেকে চলে গেলেন। আমি, আমার মা, আমার আব্বু সবাই মিলে বুধবারে নানা বাড়িতে চলে আসলাম। অনেকদিন পর নানা বাড়িতে যাচ্ছি। মনের মধ্যে খুব আনন্দ লাগছে। অনেক মজা হবে। নানা বাড়িতে যেতেই নানা দৌড়ে এসে আমাকে দেখে হেসে কথা বলতে শুরু করল। নানা ভাই আমাকে বলল, কি গো ম্যাডাম, কখন এসেছেন আপনি? আমি বললাম, নানা ভাই, এই তো কিছুক্ষণ আগে এসেছি। তো তুমি কেমন আছো? নানা ভাই বলল, ম্যাডাম, এতক্ষণ ভালো ছিলাম না। এখন তোমাকে দেখে আমার শরীর এবং মন দুটোই ভালো হয়ে গেছে। কিছুক্ষণ পর নানা ভাই আমার কাছে এসে বলল, আরোহী ম্যাডাম, আগামীকালকে আমাদের গঞ্জে একটি বিরাট বান্নি মেলার বসবে। আরোহী ম্যাডাম, কালকে কি তুমি আমার সাথে ওই বান্নি মেলায় যাবে? যদি যাও, তাহলে তোমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। সুন্দর সুন্দর জিনিসের কথা শুনে আমার মন আনন্দে নাচতে শুরু করল। আমি বললাম, নানা ভাই, সত্যি তুমি আমাকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিবা? নানা ভাই বলল, হ্যাঁ রে পাগলি হে, আমি তোকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। তুই যাবি আমার সাথে কালকে? আমি বললাম, নানা ভাই, অবশ্যই আমি তোমার সাথে যাব। আমি যদি তোমার সাথে যাই, তাহলে তুমি আমাকে কি কি কিনে দিবে? নানা ভাই বলল, তুই যা চাবি, আমি তাই কিনে দিব। আমি বললাম, নানা ভাই, তুমি সত্যি বলছো? আমি যা চাইব তুমি তাই কিনে দিবে? তারপর নানা ভাই বলল, হ্যাঁ গো ম্যাডাম, হে, তুমি যা চাইবা আমি তাই কিনে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে নানা ভাই, আমি তাহলে আগামী কালকে তোমার সাথে বান্নি মেলায় যাব। তারপর নানা ভাই বলল, আচ্ছা ঠিক আছে সুন্দরী, কালকে রেডি থাকবা। আমি কালকে তোমাকে এসে নিয়ে যাব। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলায় যাওয়া শুরু করল। আর তাছাড়া ও শুক্রবারে মামার বিয়ে। মামার বিয়ের কিছু জিনিস কেনার জন্য নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলাটা যাচ্ছে। বান্নি মেলাটা আমাদের নানু বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। অনেক বড় একটি মেলা। নানা ভাই আমাকে নিয়ে একটি রিকশায় উঠল। রিকশায় উঠে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল। চারদিকে সবুজের সমাহার। আর নানার সাথে গল্প করতে করতে হঠাৎ আমরা মেলায় চলে আসলাম। মেলায় গিয়ে কত সুন্দর সুন্দর জিনিস আমার চোখে ধরা পড়ল। যাই দেখলাম তাই তাই আমি নানা ভাইকে কিনে দিতে বললাম। নানা ভাই আমাকে আমি যা চাইলাম তাই কিনে দিল। আমার খুব খুশি খুশি লাগছিল সেদিন। তারপর মেলা থেকে আমি আর নানা ভাই চলে আসব। ঠিক এই মুহূর্তে একটা জিনিস আমার চোখে ধরা পড়ল। আমি বললাম, নানা ভাই, এটা আমাকে কিনে দিবা? তাহলে আমি খুব খুশি হব। নানা ভাই বলল, সুন্দরী, আমি যে তোমাকে এত খুশি করতেছি, তুমি কি আমাকে একবার খুশি করার চিন্তা ভাবনা করেছ? আমি বললাম, নানা ভাই, আমি তোমাকে আবার কিভাবে খুশি করব? নানা ভাই বলল, সুন্দরী, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে তোমাকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। আমি বললাম, নানা ভাই,
কি করতে হবে তোমার সাথে? একটু খুলে বলো না। নানা ভাই বলল, তুমি যদি আমার সাথে এক রাত থাকো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। তোমার সাথে আমি কিছু করব না। আমরা দুইজন শুধু গল্প করব। আমি বললাম, নানা ভাই, এটা কোনো ব্যাপার হলো? আমি তোমার সাথে শুক্রবারে রাতে থাকব। নানা ভাই কি মিথ্যে সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করলাম। নানা ভাইয়ের কাছ থেকে মূলত কোনো কিছু আদায় করার জন্যই এই কাজটি করেছিলাম। কিন্তু এটা যে বাস্তব হয়ে যাবে তা আমি কখনো বুঝতে পারি নাই। পরের দিন শুক্রবার, মামার বিয়ে। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে, তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই। শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে। নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। নানার মনে যে এমন কিছু, তা তো আমি জানতাম না। আমি নানার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। কিন্তু আমি ভয়ে তখন কোনো কিছু বলি নাই। যখন দেখি লোকটি আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করছে, তখন আমি চোখ মেলে চেয়ে দেখি আমার নানা আমার সাথে এক অদ্ভুত আচরণে মেতে উঠেছে। আমি বললাম, নানা, আপনি আমার সাথে কি করছেন? নানা বলল, শোন আরোহী, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। তোকে আরো অনেক বেশি খেলনা, অনেক বেশি মজা কিনে দিব। আর আজকে আমি তোর সাথে যা করছি তা যদি তুই আমাকে করতে দিস, তাহলে এই যে দেখ, এখানে 5,000 টাকা আছে। এই টাকা আমি তোকে দিয়ে দিব। আমি বললাম, সত্যি নানা? তুমি আমাকে এই 5,000 টাকা সবগুলো দিয়ে দিবা? নানা ভাই বল, হ্যাঁ রে সুন্দরী, হ্যাঁ, তুই যদি আমার সাথে এই কাজটি করস তাহলে আমি তোকে 5,000 টাকা সবগুলো দিয়ে দিব, সাথে আরো অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে। তারপর নানার এই খেলনা আর টাকার লোভে পড়ি আমি নানার প্রস্তাবে রাজি হয়ে যায়। কি বলবো বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। সামান্য কয়টা টাকার লোভ দেখিয়ে আমার সাথে যা করল তা ভাষায় প্রকাশ করার মতো না। তাও আবার আমার নিজের নানা। সেদিন নানার এই ভয়ঙ্কর আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। তারপরও আমাকে নানা কোনোভাবে ছাড় দেননি। ঘাটের বুইড়া বয়সেও তার এত পাওয়ার, তা আমি কখনো ভুলতে পারব না। সে আমাকে পুরো তছনছ করে দিয়েছিল। বন্ধুরা, আমি তারপর প্রায় 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমার। তবুও কাউকে বলতে পারছিলাম না, কারণ কাউকে বললেও কেউ বিশ্বাস করত না। আমি আমার নিজের নানার দ্বারাই আমার জীবনের প্রথম সর্বনাশটা হয়ে গিয়েছিল। এটি আমার জীবনের একটি কালো অধ্যায় ছিল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম এই ঘটনাটির জন্য। এখনো পর্যন্ত যখনই এই ঘটনাটি আমার মনে পড়ে, তখনই খুব আফসোস করি, খুব অনুশোচনায় ভুগি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনেও বা তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ বিশ্বস্ত লোক দ্বারাই ক্ষতিগ্রস্তের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। এটাই পৃথিবীর চিরচারিত নিয়ম।
যা যুগ যুগ ধরে ঘটে আসছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের প্রতি আলাদাভাবে নজর রাখা। তাহলে হয়তো এরকম ধরনের সমস্যা হতে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি গল্প কথক তোমাদের চৈতি আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পে সুব্রত নামের একটি ছেলে মাত্র 1000 টাকার লোভ দেখিয়ে তার ছোট বোনকে রান্নাঘরে নিয়ে কিভাবে কাজ করেছিল তার বাস্তব একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটি শুনলে আশা করি তোমাদের হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। আমার বর্তমান বয়স 25 বছর। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো তখন আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি। আর আমার ছোট বোন, তার বয়স ছিল 13 কি 14। সবে মাত্র তার ফুটতেছে। আমিও খুব একটা বেশি বুঝতাম না, কিন্তু আমার ছোট বোন এত সুন্দর ছিল, এত আবেদনময়ী হয়েছিল, তাকে দেখলেই আমার মাথা ঠিক থাকত না। যদিও সে আমার চাচাতো বোন, কিন্তু তারপরেও নিজের বোনের মতোই আমি তাকে সবসময় দেখতাম। সে আমার আপন কাকার একমাত্র মেয়ে। কাকা বিয়ে করেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু তাদের ঘরে আর কোন ছেলে মেয়ে নেই। একটাই তাদের মেয়ে, তার নাম হলো উর্বশী। উর্বশীর বয়স যদিও মাত্র 13 কি 14 হবে, কিন্তু উর্বশীকে দেখলে মনে হয় যেন এক আসমানের পরী। তার রূপ যৌবন এত সুন্দর, এতই লাবণ্যময়ী, আর চেহারার গঠন গাঠন তো বলাই বাহুল্য। কি বলবো বন্ধুরা, যদিও আমি তখন ইন্টারমিডিয়েট পড়তাম, আর আমিও তখন টকবগে যৌবনপ্রাপ্ত একটি নৌজোয়ান ছেলে। এরকম একটি সুন্দরী সরসী মেয়েকে দেখলে কিভাবে টিকে থাকতে পারি? তাও আবার আমার চোখের সামনে সব সময় ঘোরাঘুরি করে। আস্তে আস্তে তার প্রতি আমার দুর্বলতা কাজ করতে থাকল। চোখের মধ্যেই অন্যরকম নেশা, মনের মধ্যে অন্যরকম চিন্তাভাবনা কাজ করতে লাগল, যাকে বলে বয়ঃসন্ধি। আমি খুব বিস্মিত হইতাম যখন তাকে দেখতাম। আমার ছোট বোন, সে যখন আমার চোখের সামনে দিয়ে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হেলে দুলে হেঁটে যেত, তখন আমি আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতাম, এবং পিছন থেকে তার হেঁটে যাওয়ার দৃশ্যটা অনুভব করে অন্য এক জগতে আমি হারিয়ে যেতাম। আর রাতে মনের কল্পনাতে তাকে ভেবে আমি সেই রকম একটি মজার কাজ করতাম। তার রূপ এবং সৌন্দর্য, তার যৌবন আমাকে এমনভাবে পাগল করে বসতেছে, আমি আর স্থির থাকতে পারলাম না। চোখে মুখে শুধু সর্ষে ফুল দেখি, যেদিকেই তাকাই আমি শুধু তাকে দেখি। সে যেন আমার কল্পনাতে স্থায়ী হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তারপর আমি ভাবলাম চোখের সামনে এমন একটা পরী সবসময় ঘোরাঘুরি করে, অথচ আমি কিছুই করতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, সে আমার ছোট বোন। যদিও সে আমার আপন ছোট বোন না, আমার কাকার একমাত্র মেয়ে, অর্থাৎ আমার চাচাতো বোন। তাই আমি তাকে কোনো কিছু বলতে পারতেছি না। কিন্তু এইভাবেই আমি আর সহ্য করতে পারতেছি না। আমার ধৈর্যের বাইরে চলে যাচ্ছিল সব। তারপরে একদিন ভাবলাম, না, এই জিনিস হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। যেভাবেই হোক এই জিনিস আমাকে পেতে হবে। সর্বপ্রথম আমাকেই তার স্বাদ গ্রহণ করতে হবে। মনের মধ্যে বন্ধুরা তখন আমার উতাল পাতাল ঢেউ চলছে, আর শয়তানি কিছু বুদ্ধিও কাজ করছে। বিশেষ করে আমার মনের ভেতরটা খুব খারাপ করে দিলাম, যে যেভাবে হোক আমি তাকে একটা কিছু করব। এই চিন্তা ভাবনা নিয়ে তার সাথে প্রথমে ভালো করে মিশতে শুরু করলাম। কিভাবে তার সাথে মিশব, মানে একবারে ভালোভাবে ফ্রি হব, সেই কৌশল খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে চিন্তা করলাম, কিভাবে তাকে আমার হাতের মধ্যে আনা যায়। আমি যা বলি সে তাই করবে,
এরকম একটা কৌশল মনে মনে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর তাছাড়াও আমার বাবা আর আমার কাকার মধ্যে খুব একটা বেশি মিল ছিল না। তারা বিভিন্ন বিষয় নিয়ে সবসময় ঝগড়াঝাটি করত। কিন্তু আমার কাকি আমাকে খুব ভালোবাসত, খুব আদর করত। কিন্তু আমার কাকা আমাকে দেখতে পারত না। আমার কাকাতো বোন আমাদের এখানে বিভিন্ন প্রয়োজনে আসত এবং আমার মায়ের সাথে তার ভালো খাতির ছিল। কিন্তু আমার কাকাতো বোনকে আমার ধারে কাছেও আসতে দিত না। মানে আমাকে দেখলেই উনি যেন হিংস্র হয়ে যেত। মনে মনে ফুঁসে উঠত। আমি জানি না কেন উনি আমার সাথে এরকম করত। আমার কাকা যদিও আমার বাবার সাথে ঝগড়াঝাটি করত, মাঝে মধ্যে প্রায় সময়। কিন্তু আমি তো কাকার সাথে কোনোদিন ঝগড়াঝাটি করি নাই। তাহলে উনি আমাকে দেখে কেন ফুঁসে উঠত? আমি জানি না। আর এই জন্যই আমার কাকাদের বাসায় আমাদের খুব একটা বেশি যাওয়া হতো না। আমার কাকা তার মেয়ে মানে আমার কাকাতো বোন উর্বশীর সাথে আমাকে কথা বলতে দিত না, তার সাথে মিশতে দিত না। আমিও খুব একটা বেশি মিশতাম না। কিন্তু তার সৌন্দর্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ভাবলাম যেভাবেই হোক আমি তার সাথে মিশব এবং আমি তাকে একটা কিছু করব। তাহলে আমার কাকা আমার সামনে মাথা নত করে রাখবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি বুদ্ধি খাটাতে লাগলাম। কিভাবে আমি আমার চাচাতো বোনকে প্রেমের ফাঁদে ফেলতে পারি এবং তাকে ফাঁদে পেলে তাকে আমার ইচ্ছা মতো আমার চাহিদা পূরণ করতে পারি। তাহলে আমার চাচা আর আমাকে দেখে আর ফুঁসে থাকবে না, নত হয়ে থাকবে। মনের মধ্যে জিদ আটকিল ভিন্ন কিছু করার। এসব কিছু ভেবে মনে মনে চিন্তা করতে লাগলাম, কিভাবে উর্বশীকে আমি কাছে পেতে পারি, আমার একবারে বা বাহুডুরে পেতে পারি। চিন্তা করতেছি আর আমাদের বাসায় বসে বসে টিভি দেখছি। হঠাৎ করে একটি নাটকের সিন ঠিক আমার জীবনের মতোই আমার চোখে ভেসে উঠল। আমি খুব মনোযোগ সহকারে দেখতে শুরু করলাম যে কিভাবে একটা ছেলে একটা মেয়েকে খুব সহজে ইমপ্রেস করতে পারে। আমি দৃশ্যটি দেখে আমার হৃদয়টা শান্ত হয়ে গেল। ভাবলাম এই টেকনিকটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে হয়তো আমার চাচাতো বোন আমার প্রতি দুর্বল হতে পারে এবং সে আমার ডাকে সাড়া দিতে পারে। পরের দিন সকাল থেকেই চিন্তা করলাম এই কৌশলটা কাজে লাগানোর। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজ থেকে আসার সময় কিছু ভালো ভালো বিদেশি চকলেট উর্বশীর জন্য উপহার নিয়ে আসলাম। এমনিতে আমি তার সাথে খুব একটা বেশি কথা বলতাম না, আর আমার কাকা মলতো বলতে দিত না। সেও আমার সাথে বলতো না। যদি আমার সাথে উর্বশীর কথা বলতো তাহলে আমার কাকা মানে তার বাবা তাকে অনেক বকাঝকা করত, অনেক মারধর করত। তাই আমাদের মধ্যে দূরত্বটা ছিল অনেক বেশি। কলেজ থেকে এসে সেদিন চকলেট নিয়ে আমতা আমতা করে আমি পিছন থেকেই উর্বশীকে সুযোগ বুঝে ডাক দিলাম। বললাম, এই উর্বশী শোনো, আমার কথা শোনো। উর্বশী আমার ডাক শুনে সে যেন হতবাক হয়ে গেল। সে ভাবল ভাইজা তো আমার সাথে কথা বলে না তেমন বেশি একটা, তাহলে ভাইয়া আমাকে পেছন থেকে ডাকতেছে কেন? উর্বশী আমার ডাকে সাড়া দিয়ে বলল, ভাইয়া আমাকে ডাকছেন? আমি বললাম, হ্যাঁ, তোমাকে ডাকছি। তারপর আমি কোনো কিছু না বলে তার হাতে কতগুলো বিদেশি দামি দামি অনেক মজার মজার চকলেট ধরিয়ে দিয়ে বললাম, উর্বশী, আমি তো তোমাকে এখন পর্যন্ত কোনো কিছু দিতে পারি নাই। তোমার জন্য আমি মন থেকে আজকে ইচ্ছা করে এই চকলেটগুলো এনেছি। দয়া করে তুমি এটা রাখবা। সে বলল, ভাইজা আপনি কি বলছেন? কেন রাখব না? আপনি তো আমার বড় ভাই, আপনি আমার আপন চাচার ছেলে, আপনি তো আমাকে চকলেট দিতেই পারেন। আমি বললাম, এই নাও, এই চকলেটগুলো অনেক মজা, আমি প্রায় প্রায় খেতাম, তুমি খেয়ে অনেক মজা পাবে। তারপর উর্বশী আমার এখান থেকে চকলেটের নিল। আমি বললাম, উর্বশী, এইগুলো বিদেশি চকলেট, খেয়ে অনেক মজা পাবে। তারপর আমি দেখলাম উর্বশী চকলেটগুলো পেয়ে খুব খুশি হল। আরেকটা মুচকি হাসি দিয়ে আমার কাছ থেকে চলে গেল। মনে মনে ভাবলাম, এই তো আস্তে আস্তে করে উর্বশীকে আমার বসে আসছে, মনে হচ্ছে কাজ হয়ে যাবে। মনটা তখন আমার অনেক রাঙ্গা রাঙ্গা ভাব, রাঙ্গা রাঙ্গা ভাব নিয়ে চলে গেলাম ৯৯ শপিং মলে। সেখান থেকে উর্বশীর জন্য রাধা কৃষ্ণের একটি গিফট নিলাম। গিফটটি খুব সুন্দর ছিল। গিফটটিতে একদিক দিয়ে রাধা, আরেক দিক দিকে কৃষ্ণ। তারা দুজন দুজনকে খুব ভালো করে ধরে রেখেছে। মনে মনে ভাবলাম,
এমন একটা দৃশ্যের গিফট পেরে মনে হয় উর্বশী অনেক খুশি হবে। গিফটটা নিয়ে সন্ধ্যার পর থেকে আমি সুযোগ খুঁজছিলাম। কিভাবে উর্বশীকে গিফটটা দিব? কোনো সুযোগ পাচ্ছিলাম না। তারপর হঠাৎ তার জানালার পাশ দিয়ে তাকে ইশারা দিলাম। সে আমার ইশারা পেয়ে বের হয়ে আমার কাছে আসলো। আসার পর তার হাতে আমি গিফটটা ধরিয়ে দিয়ে চলে আসলাম। আমার গিফটটা পেয়ে সে অনেক খুশি হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাকা ওকে আর আমাকে কখনোই একসাথে মিশতে দিত না। আমরা খুব একটা ফ্রিলি কথা বলতে পারতাম না। আমাদেরকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হতো। আমার গিফটটা পেয়ে পরের দিন উর্বশী খুশি হয়ে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিয়ে সে চুপ করে চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার ছোট বোন এত সুন্দর করে চিঠি লিখতে পারে। সে চিঠিতে কি আবেগঘনময় কথা লিখেছে! তার কথা শুনলেই আমার গা গরম হয়ে যায়, মাথা ভনভন করে। তাকে পাওয়ার জন্য অনুভব করি, কিন্তু কিছু করার ছিল না। আমি তাকে আমার অনুকূলে আনার চেষ্টা করছিলাম। অবশেষে আমার চেষ্টা কাজ হয়ে গেল, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তো ভিন্ন কিছু। কিভাবে আমি তাকে ভিন্ন কিছু করব? আর আমি যদি তাকে ভিন্ন কিছুর প্রস্তাব দেয় তাহলে সে কি রাজি হবে? এই ভেবে ভেবে উর্বশীকে তার চিঠির উত্তর হিসেবে আমিও একটা চিঠি দিলাম। চিঠিতে আমিও খুব আবেগঘন কথা লিখেছিলাম। এভাবেই তার সাথে হয়ে গেল আমার একটা ভিন্ন রকম প্রেম। তারপর একদিন আমি তাকে কৌশলে আমার কাজটি করার প্ল্যান করলাম, কিন্তু সে তো এ বিষয়ে অজ্ঞ ছিল। খুব একটা বেশি বুঝত না। আমি ভাবলাম এইভাবে কাজ হবে না, ভিন্ন কিছু করতে হবে। তারপর একদিন আমি তাকে বললাম, উর্বশী আমার একটা কথা রাখবে। তখন সে আমাকে বলল, কি ভাইয়া? আমি বললাম, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে এই যে দেখো 1000 টাকা নোট, ওই টাকাটা আমি তোমাকে দিয়ে দিব। তুমি এটা দিয়ে অনেক মজা খেতে পাবে এবং তোমার যা মন চায় তা কিনতে পারবে। 1000 টাকার কথা শুনে উর্বশী অবাক হয়ে বলল, ভাইয়া সত্যি তুমি কি আমাকে 1000 টাকা দিয়ে দিবে? তারপর আমি বললাম, হ্যাঁ উর্বশী, আমি তোমাকে এই 1000 টাকা দিয়ে দিব। উর্বশী আমাকে বলল, ভাইজা কি কাজ বলো না, আমি তোমার ওই কাজটি এক্ষুনি করে দিচ্ছি। তারপর আমি বললাম, না উর্বশী, এই কাজটি তুমি এখন করতে পারবে না। এই কাজটি করতে হলে তোমাকে রাতের বেলায় তোমাদের ওই রান্নাঘরে আসতে হবে, তাহলে কেবল সম্ভব। তারপর উর্বশী আমাকে বলল, ভাইজা কি এমন কাজ, যে কাজ তোমাকে রাতের বেলায় তারপরেও আবার আমাদের রান্না করে করতে হবে? বন্ধুরা, আমরা তো গ্রামে থাকতাম। গ্রামে রাতের সন্ধ্যা হলেই সব নীরব হয়ে যেত, আর তাছাড়া আমাদের বাড়ি অনেক নীরব। তারপর উর্বশী বলল, আমার রাতের বেলা বের হতে ভয় হয়। তখন আমি উর্বশীকে বললাম, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে জানালা দিয়ে ডাক দিলে তুমি চলে আসবে। তারপর তুমি যদি আমার সাথে ওই কাজটি করতে পারো, তাহলে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিব। কথা দিলাম। আসলে বন্ধুরা, উর্বশীর বয়স তখন খুবই কম, মাত্র 13 থেকে 14 হবে। আর এই বয়সের মেয়েরা মোটামুটি একটু লোভী হয়। অর্থাৎ তাদেরকে টাকা বা অন্য কিছুর লোভ দেখালে তাদেরকে দিয়ে অনেক কিছুই করা যায়। আমিও ঠিক সেই কৌশলটাই কাজে লাগালাম। তারপর উর্বশী বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে রাতে আমি তোমার সেই কাজটা করে দিব। রাত যখন 8টা বাজে, উর্বশী তখন পড়তে বসেছি। আমি চুপি চুপি উর্বশীকে গিয়ে বললাম, উর্বশী এখন চলে আসো। আর এদিকে উর্বশীর মা মনে হচ্ছে ঘুমিয়ে আছে, আর সে পড়তে বসেছি, আর তার বাবা বাজারে ব্যবসার কাজে ব্যস্ত। তাই এই সুযোগে উর্বশী আস্তে আস্তে করে পিছনের দরজা দিয়ে রান্নাঘরে চলে আসলো। তারপর আমি উর্বশীকে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। উর্বশীকে রান্নাঘরে নিয়ে অন্ধকারের মধ্যে যখন আমি উর্বশীর সাথে অন্য কিছু করার চেষ্টা করলাম, তখন সে বলল, ভাইয়া তুমি এত খারাপ, জানতাম না তুমি আমার সাথে এই রকম করবা। তুমি আমার ভাই, তুমি আমার বড় ভাই, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি বললাম, উর্বশী তোমার কি 1000 টাকার প্রয়োজন নেই? তখন সে বলল, হ্যাঁ আছে, আর সেই জন্যই তো আমি আসছি।
তো তোমাকে বলছিলাম না যে আমাকে একটি কাজ করে দিতে হবে? তাহলে তুমি আমার সাথে এরকম করছো কেন? উর্বশী বলল, ভাইজা, এটা আবার কোন ধরনের কাজ? আর এই কাজের জন্য তুমি আমাকে 1000 টাকা দিবা? তখন আমি বললাম, উর্বশী, তুমি হয়তো জানোই না। তুমি তো অনেক ছোট, তাই তুমি জানো না। এই কাজটাতে অনেক মজা, অনেক আনন্দ। তুমি একবার করলেই বুঝতে পারবে। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এই কাজটা একবার করেই দেখো না। তুমি যদি এই কাজটা আমার সাথে একবার করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কি যে মজা। কাজটি করলে তোমার দুটি উপকার হবে। একদিকে তুমি অনেক মজাও পাবে, আর একদিকে তুমি এই 1000 টাকাও পাবে। উর্বশী আমার কথা শুনে আস্তে আস্তে দুর্বল হতে লাগল এবং আমাকে কাজ করার পরিবেশ করিয়ে দিতে লাগল। মাত্র সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে উর্বশী। কি বলবো বন্ধুরা, যখন আমি প্রথম তার উপরে অবস্থান করলাম, মনে হচ্ছিল যেন আমি একটি স্বপ্নের পৃথিবীতে হারিয়ে গিয়েছিলাম। যখন তার নিম্নাংশে অবস্থান করছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যেন স্বর্গের কোনো সুখ আমার অন্তরে শিহরিত হতে লাগল। আমি যখন বন্ধুরা উর্বশীকে সর্বপ্রথম নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম, তখন সে ঘাবড়ে গিয়েছিল। মনে হয়েছিল তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম তার নিম্নাংশে অনুপ্রবেশ করার, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। কারণ আমার বিশেষত্বটা ছিল অনেক অপ্রত্যাশিত, যার কারণে কোনোভাবেই তার এখানে অনুপ্রবেশ হচ্ছিল না। অনেক বেসাইড ছিল তো, আর ওর জীবনের প্রথম, তাই বেশ কষ্ট হচ্ছিল। তারপর আর কি করব বন্ধুরা, হঠাৎ করে তাকিয়ে দেখি রান্নাঘরে একটি তৈলাক্ত পদার্থ। তারপর আমি সেটা তার এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর বন্ধুরা, আমি যখন আর একটু গভীরভাবে চেষ্টা করলাম, তারপর আমি বুঝতে পারলাম একটা অদ্ভুত শব্দ হয়ে জায়গা মতো কাজ হয়ে গেছে। তখন সে একটা বিকট অদ্ভুত রকমের শব্দ করেছিল বটে। তার এইখানে অনুপ্রবেশের পর প্রথম সে অনেক উদ্ভব হয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। আর কষ্টের ফলে সে কি রকম অদ্ভুত রকমের শব্দ করেছিল। কিন্তু আমি তাকে বিশেষ কৌশলে রেখেছিলাম, যে কারণেই তার এই অদ্ভুত শব্দ দূরে যেতে পারে নাই। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট কাজ হয়েছিল। কাজ শেষ হওয়ার পর তার হাতে আমি একটি 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললাম, এবার চলে যাও। তারপর আমিও ঘরে চলে আসলাম। তারপর থেকে বন্ধুরা, উর্বশী পুরোপুরি আমার নিয়ন্ত্রণে চলে আসলো এবং আমি তার সাথে প্রায় প্রতিদিনই এরকম ধরনের কাজ করতাম। কিন্তু এ অবস্থায় চলতে চলতে যখন 2 মাস হয়ে গেল, তখনই হয়ে গেল আরেকটি দুর্ঘটনা। আমরা তো ঠিক বুঝতাম না, শুধু মজাটাই অনুধাবন করতাম। কিন্তু এরকম ঘটনা 2 মাস পরেই উর্বশীর সন্তান সম্ভাবা হয়ে গেলা। আমরা খুব বিপদে পড়ে গেলাম। আর এদিকে এ ঘটনার জের ধরে আমার বাবা আর উর্বশীর বাবা এ নিয়ে তুমুল ঝগড়াও হয়েছিল বটে। অবশেষে শেষ পর্যন্ত সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হল, উর্বশী আর আমার বিয়ে দিয়ে দিবে। আমি আর দ্বিমত করলাম না। ভাবলাম সমস্যা নাই, উর্বশী আমার পছন্দেরই একটি মেয়ে। তারপর সবাই মিলে আমাকে ধমটাম করে বিয়ে দিয়ে দিল। এখন আমরা খুব সুখেই আছি বন্ধুরা, খুব ভালো আছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।